সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একদম শেষের সময়টাতে নিয়ে যাই, হিরোশিমা এবং নাগাসাকি, যে শহর দুটো একদম শেষ হয়ে গিয়েছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবার একটা বিশ্বযুদ্ধের একেবারে সামনে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব, কারণ ইরানকে নিয়ে গোটা বিশ্ব এই মুহূর্তে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এর মধ্যে একটা বক্তব্য রাশিয়ার যেটা ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং তারা আমেরিকাকে কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছে এনি ইভেন্ট কুড বি এ ট্রিগার। তাহলে কি এবার রাশিয়া খেলা দেখাতে শুরু করেছে? রাশিয়া কি কোনোভাবে তার এই বক্তব্যটা এই মুহূর্তে কেন আসছে, এবং কেন জাপানের প্রসঙ্গটা এতটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে? হ্যাঁ, এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাইড। এটা কেন গুরুত্বপূর্ণ আপনাকে আমি বলি। ওয়ার ন্যারেটিভ যেটা ছিল, বা কনফ্লিক্ট ন্যারেটিভ, ওয়ার ইজ এ ভেরি ডিফারেন্ট টার্ম। কনফ্লিক্ট ন্যারেটিভ, এই কনফ্লিক্ট ন্যারেটিভটা আমেরিকা কোথাও গিয়ে খুব কনফিউশনের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করছে। একবার বলছিল ভেনেজুয়েলায় আমি আক্রমণ করব, একবার বলেছিল গ্রিনল্যান্ডে আক্রমণ করব, ইরানে আক্রমণ করলো। আরো এই যে স্টেট অফ কনফিউশন তৈরি করছে, এটার পিছনের খেলাটা পৃথিবীর যে কোনো সফল মাইন্ডসেট বলা মানুষজনই বুঝতে পারছে যে অ্যাকচুয়াল খেলাটার প্ল্যানটা কি। অ্যাকচুয়াল খেলাটার প্ল্যানটা হচ্ছে কোনো না কোনো ভাবে একটা ইকুয়েশন তৈরি করে তেল চুরি করবে, এনার্জির রিজার্ভস গুলোকে চুরি করবে, এইটাই হচ্ছে কাজ। এইটা বসে বসে বাকি দেশগুলো কেন মেনে নেবে, পয়েন্ট ওয়ান। পয়েন্ট টু, যেখানে জাপান বলুন, যেখানে চায়না বলুন, যেখানে বিভিন্ন আদার পাওয়ার আছে, যাদের অল্টারনেট থিওরি আছে, অল্টারনেট পলিসি আছে। জাপানের উপরে যে ঘটনাটা ঘটেছিল, সেটা কি জাপান কোনোদিন তার আগামীর ইতিহাস, আগামী ফিউচারের যখন তাদের ইতিহাস লেখা হবে, সেখানেও কি ভুলে যেতে পারবে? পৃথিবীর ইতিহাসে কোনোদিন হিরোশিমা নাগাসাকি নালিফাইড হয়ে যেতে পারে? সম্ভব সেটা? আজকে পার্ল হারবারকে জাস্টিফাই যেমন করা যাবে না, সেরকমই হিরোশিমা নাগাসাকিকেও জাস্টিফাই করা যাবে না। কারণ যিনি এই অ্যাটম বোমটা তৈরি করেছিল, উনি নিজেই জানতেন না এটার কি ক্ষমতা আছে। উনি নিজেই ওপেনহাইমার নিজেই বুঝতে পারেননি যে এত পাওয়ারফুল একটা এফেক্ট করে চলে যেতে পারে। এত মানুষের মৃত্যুর জন্য তাকে বিজ্ঞানের এন্টায়ার পরিধি তাকে ক্ষমা করবে না কোনো। পয়েন্টটা হচ্ছে, যেটা আমি বোঝাবার চেষ্টা করছি, সেটা হলো এই যে ভাবনা চিন্তার যে মডিউলটা, এই ভাবনা চিন্তার মডিউলটা, ডেসপারেশন মডিউলটা কিন্তু আমেরিকায় শিখিয়েছে গোটা পৃথিবীকে। পার্ল হারবারের জন্য হয়তো কোনো বৈদ্যুতিক আক্রমণ করা যেত, হয়তো কোনো এয়ারফোর্স দিয়ে স্ট্রাইক করানো যেত, সেটা না করে ডাইরেক্ট অ্যাটম বোম অ্যাপ্লাই করেছে। এবং সেটা কোনো ইরান করেনি, কোনো ইসরায়েল করেনি, কোনো ইন্ডিয়া করেনি, কোনো পাকিস্তান করেনি, কোনো চায়না করেনি, কোনো এন্টায়ার পৃথিবীর কোনো দেশ করেনি। সেটা সেই দেশ করেছে যে দিনের পর দিন পিসকে বিক্রি করে খেয়েছে, দিনের পর দিন ওয়ার্ল্ড রিসোর্সকে চুরি করে খেয়েছে। সেই দেশ করেছে যে দিনের পর দিন পৃথিবীকে অন্যায়ভাবে বিভিন্ন এনগেজমেন্টে লিপ্ত করে তাদের ন্যাচারাল রিসোর্সকে হড়প করে খেয়েছে। সেই দেশটা আজকে যখন পিসের গল্প লিখতে যায়, I am not bound to read it. একদম, আপনি খুব সুন্দরভাবে যেমন রাশিয়ার দিকটা বললেন, আমি একই রকম ভাবে চায়নার কথা বলবো। চায়না হচ্ছে পৃথিবীর যেই দেশটা যে টুক করে কোথাও গিয়ে একটা ছোট্ট কাজ করে আসে এবং তারপর দেখা যায় যে তার রেজাল্টটা কি হচ্ছে। এক্ষেত্রে কি আপনার মনে হতে পারে যে চায়না সেই রকম কিছু একটা টুক করে আসতে পারে? কারণ চায়নার অনেক ইনভেস্টমেন্ট রয়েছে ইরানে, এবং আমরা জানি যে একটা পাইপলাইন রয়েছে ইরানের সঙ্গে চায়নার, তার মধ্যে চাবাহার বন্দর, এগুলোও কিন্তু একটা ভীষণভাবে অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জ্যাঠামশাই সবসময় আমার বন্ধু বান্ধবের সাথে ঝামেলা হলেই যে উনিও লেগে পড়বেন সেরকম তো নয়। জ্যাঠামশাইকে নমস্কার করলেই জ্যাঠামশাই বলতেন, বরাবরই বলেন, আশীর্বাদ করি বাবা, মঙ্গল হোক, আমি তোমার সাথে আছি। তো সবসময় যে সামনে গিয়ে লড়াই করতে হবে তার তো দরকার নেই। ঠিক, বিভিন্ন রকম জিনিস, আমি কি বললাম, স্যাট মডেল, স্ট্র্যাটেজি অ্যান্ড টেকনোলজি, বিরাট ব্যাপার। প্রচুর স্যাটেলাইট ইমেজিং যা হচ্ছে, কে দিচ্ছে স্যাটেলাইট ইমেজ? এত প্রিসিশন সাপোর্ট কে দিচ্ছে? প্রমাণ ছাড়া বলা উচিত নয়, কিন্তু ডাউট তো থেকেই যায়, তাই না? একদম। এবং শেষ আরেকটা বিষয় আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো, যে ইন্ডিয়ার কথা আমরা অনেকক্ষণ ধরে বিভিন্ন প্রসঙ্গে উঠে এসেছে, কিন্তু ডিরেক্ট, তাহলে ভারতের পার্টটা কি হবে? ইসরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্ব, ইরানের সঙ্গেও সম্পর্ক ভালো, তাহলে পেছন থেকে কি ভারতও কাউকে এক্ষেত্রে সাপোর্ট করছে? সেটা কাকে? দেখুন, আজকে দোল পূর্ণিমার দিন, দোলযাত্রার দিন, সবাই আমরা রং খেলেছি, আনন্দ করেছি, সবাই যে যার পরিবারের সাথে আনন্দ করেছে, শ্রীকৃষ্ণের পুজো করেছে কেউ কেউ,
কেউ কেউ আজকে গোটা বৃন্দাবন জুড়ে তার উচ্ছ্বাস হচ্ছে। আমরা কিন্তু কেউ কারুর বাড়িতে কোনো মিসাইল পড়ে, আমাদের কারুর বাড়িতে কোনো বোম ফাটেনি, আমাদের কোনো কোনো বিটু বোম্বার আমাদের আকাশে ঘুরছে না। আমরা ইরানের সাথেও বন্ধু, আমরা ইসরায়েলকেও বার্তা দিচ্ছি, আমরা ইরানকেও সতর্ক করছি, আবার ইরানের উপরে হওয়া আক্রমণকেও সতর্ক করছি। আমরা আমেরিকাকেও বোঝাচ্ছি তোমাদের সাথে আছি, যদি তোমরা সঠিকভাবে বাণিজ্য করো। আমি তোমাদের সাথে নেই যদি অন্যায়ভাবে কাউকে তোমরা আক্রমণ করো। আমরা রাশিয়ার পাশে আছি বার্তা নিয়ে কথা বলে, আমরা ব্রুনাইয়ের সাথে আছি, আমরা বাহরেনের সাথে আছি, আমরা ইসরায়েলের সাথে আছি। এবং একই সাথে তাই জন্যই আজকে যখন গোটা পৃথিবীর 70% দেশ কাইনেটিকে যুক্ত, আমরা এখানে দোলযাত্রা পালন করছি, আমরা এখানে আকাশে রং খেলছি, ধোঁয়া নয়। এইটাই হচ্ছে ভারতবর্ষের কূটনৈতিক স্তম্ভ, এটাই হচ্ছে ভারতবর্ষের কূটনীতির সব থেকে শক্তিশালী একটা জায়গা। ভারতবর্ষ এমন একটা দেশ, ভারতবর্ষ নিজের ব্যালেন্সটা রাখতে, দেখাতে এবং বহন করতে জানে। তাই জন্য ভারতবর্ষকে নড়িয়ে দেওয়া অতটা সহজ কথা না। ভারতবর্ষ হচ্ছে ডিপ্লোমেসি পালন করা একটা দেশ না, ভারতবর্ষ কূটনৈতিক পুরো পরিকাঠামোর একটা ব্র্যান্ড নয়, ভারতবর্ষই কূটনীতির ইন্ডাস্ট্রি। এবং আজকের ডেটে বুঝতে হবে ভারতবর্ষ আছে বলেই গোটা পৃথিবীটা এখনো বিশ্বাস করে যে ডায়লগ ক্যান বি দ্য ইজিয়েস্ট সলিউশন টু এনি কাইনেটিক। এটা আমার বলা লাইন না, এটা পৃথিবীর অনেক সব বড় একটা বিশ্বের কথা, বড় বড় দেশের বলে। একদম অনেক ভারতবর্ষ ধন্যবাদ। আছে বলেই এখনো শান্তির স্বপ্ন দেখে এরা। সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের একদম শেষের সময়টাতে নিয়ে যাই, হিরোশিমা এবং নাগাসাকি, যে শহর দুটো একদম শেষ হয়ে গিয়েছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আবার একটা বিশ্বযুদ্ধের একেবারে সামনে এসে দাঁড়িয়েছে গোটা বিশ্ব, কারণ ইরানকে নিয়ে গোটা বিশ্ব এই মুহূর্তে দুভাগে ভাগ হয়ে গিয়েছে। এর মধ্যে একটা বক্তব্য রাশিয়ার যেটা ভীষণভাবে প্রাসঙ্গিক, এবং তারা আমেরিকাকে কিন্তু খুব স্পষ্ট করে বলে দিয়েছে এনি ইভেন্ট কুড বি এ ট্রিগার। তাহলে কি এবার রাশিয়া খেলা দেখাতে শুরু করেছে? রাশিয়া কি কোনোভাবে, তার এই বক্তব্যটা এই মুহূর্তে কেন আসছে এবং কেন জাপানের প্রসঙ্গটা এতটা ইম্পর্টেন্ট হয়ে উঠছে? হ্যাঁ, এটা এটা একটা খুব গুরুত্বপূর্ণ সাইড। এটা কেন গুরুত্বপূর্ণ আপনাকে আমি বলি। ওয়ার ন্যারেটিভ যেটা ছিল, বা কনফ্লিক্ট ন্যারেটিভ, ওয়ার ইজ এ ভেরি ডিফারেন্ট টার্ম। কনফ্লিক্ট ন্যারেটিভ, এই কনফ্লিক্ট ন্যারেটিভটা আমেরিকা কোথাও গিয়ে খুব কনফিউশনের মধ্যে দিয়ে রিপ্রেজেন্ট করছে। একবার বলছিল ভেনেজুয়েলায় আমি আক্রমণ করব, একবার বলেছিল গ্রিনল্যান্ডে আক্রমণ করব, ইরানে আক্রমণ করলো। আরো এই যে স্টেট অফ কনফিউশন তৈরি করা করছে, এটার পিছনের খেলাটা পৃথিবীর যে কোনো সফল মাইন্ডসেট বলা মানুষজনই বুঝতে পারছে যে অ্যাকচুয়াল খেলাটার প্ল্যানটা কি। অ্যাকচুয়াল খেলাটার প্ল্যানটা হচ্ছে কোনো না কোনো ভাবে একটা ইকুয়েশন তৈরি করে তেল চুরি করবে, এনার্জির রিজার্ভস গুলোকে চুরি করবে, এইটাই হচ্ছে কাজ। এইটা বসে বসে বাকি দেশগুলো কেন মেনে নেবে, পয়েন্ট ওয়ান।